আমার শাশুড়ি মা আমাকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দিলেন। শ্বশুর মশাইয়ের সাথে সেদিন হঠাৎ বৃষ্টি এলো আর আমি বাইরে ভিজে বাড়িতে ঢুকলাম। বুঝতে পারলাম শাড়িটা পুরো ভিজে গেছে। আর খোলা চুলগুলো কাঁধের উপর নেমে পড়ছে, বৃষ্টির জল মুখ দিয়ে গড়িয়ে পড়ছিল আর ঠান্ডা বাতাসে এক শীতল অনুভূতি হচ্ছিল। বৃষ্টিতে ভেজার অভিজ্ঞতা যেন একেবারেই অন্যরকম ছিল। ঘরের মধ্যে মোমবাতির মৃদু আলো আর বাইরে বৃষ্টি ঝিরঝির আওয়াজ পুরো পরিবেশটাকে অসাধারণ করে তুলেছিল। শাড়ি ঠিক করতে করতে আমি শ্বশুরমশাইকে বললাম, বাবা জানলা দরজাগুলো বন্ধ করে দেবেন, নইলে জল ঘরে ঢুকে যাবে। আমার কথা শোনার সাথে সাথে তিনি জানালাগুলো বন্ধ করে দিলেন। কিন্তু তার দৃষ্টিটা কিছুক্ষণ আমার উপর স্থির ছিল। তিনি কিছুক্ষণ আমাকে দেখলেন। সম্ভবত দেখছিলেন আমি পুরোপুরি ভিজে গেছি কিনা। আমি তার এই দেখাটা অনুভব করলাম, কিন্তু কিছু না দেখার ভান করে বললাম, বাবা মোমবাতিটা নিয়ে উপরের ঘরে চলুন, যেন আমি কাপড় বদলাতে পারি আর একটু আরামে বসতে পারি। শ্বশুরমশাই কিছুক্ষণ পরে তার দৃষ্টি সরিয়ে নিয়ে বললেন, ঠিক আছে বোমা, চলে উপরের ঘরে যাই। আমরা দুজন উপরের ঘরে গেলাম। তারপর আমি বাথরুমে গিয়ে বাবাকে ডেকে বললাম, বাবা এখানে এতগুলো কল কেন খোলা রাখছে, আপনি এখানে দেখুন এবং জল বন্ধ করুন। শ্বশুর বা বাথরুমে এসে দলগুলো বন্ধ করতে লাগলেন। ঠিক তখনই আমার বাবা হঠাৎ চলে গেল আর আমাকে তখনই ধরে ফেললেন। আমার মনে তখন বেশ অস্বস্তি হচ্ছিল, কিন্তু আমরা দ্রুত পরিস্থিতি সামলে নিলাম। শ্বশুরমশাই আমাকে বাথরুমে তার নিজের ইচ্ছামতো বাকিটা গল্পটা শোনাচ্ছি। তাহলে চলুন মূল ঘটনাটি শুরু করি। বন্ধুরা, মূল ঘটনাটি শুরু করার আগে তোমাদের কাছে একটা অনুরোধ, তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। যাই হোক, এমন সময় আমার শাশুড়িমার ফোন এল। আমি আগে থেকেই বুঝতে পারছিলাম যে কিছু একটা গুরুত্বপূর্ণ কথা হবে, কারণ তিনি সাধারণত তেমন কোনো কারণ ছাড়া এত তাড়াতাড়ি আমাকে ফোন করেন না। আমি তখন অফিসে ছিলাম। আমি ফোনটা তুলে নিলাম এবং তারপরে হালকা লক্ষ্য করলাম। তিনি সরাসরি বললেন, বোমা, তোমাকে তোমার শ্বশুরের সাথে গ্রামে যেতে হবে, অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে। আমার শাশুড়িমার কথা শুনে আমি একটু অবাক হয়ে গেলাম। আমার মাথায় তখন এই ভাবনা এল, কেন তিনি নিজে যাচ্ছেন না, আর কেন আমাকে যেতে হবে? আমি শান্তভাবে বললাম, শাশুড়িমা, আপনি এবং আপনার ছেলে কি একসাথে যেতে পারতেন না? আমার অফিসের কাজ হয়েছে। শাশুড়িমা একটু গম্ভীর হয়ে বললেন, বৌমা, তুমি তো জানো আমি যখনই বাইরে যাই আমার শরীরটা ভালো থাকে না, আর তোমার স্বামী সবসময় নিজের কাজে ব্যস্ত থাকে বা তার বন্ধুদের সাথে সময় কাটায়। ওকে বোঝানোর চেষ্টা করেও কোনো লাভ হয় না, তাই আমি তোমার উপরে ভরসা করেই। বৌমা, তার কথায় একটা সত্যতা ছিল। আমার স্বামী সত্যিই তার বন্ধুদের সাথে সময় কাটাতে বেশি পছন্দ করতেন, আর বাড়ির কাজের ব্যাপারে তার কোনো আগ্রহ ছিল না। পরিস্থিতি বুঝে আমি শাশুড়ি মাকে বললাম, ঠিক আছে শাশুড়িমা, আপনি যেমন চান। শাশুড়িমা তখন শান্তভাবে বললেন, বোমা, তোমাকে প্রপার্টির কাজ দেখাশোনার জন্য যেতে হবে। এটা খুব জরুরি, আর তুমি ঠিকভাবে সামলে নিতে পারবে শ্বশুরের সাথে। সোমবার থেকে বুধবার পর্যন্ত সেখানে থাকলেই চলবে। বৃহস্পতিবার কাজ শেষ করে তুমি শুক্রবার বা শনিবার বাড়ি ফিরে আসতে পারবে। আমি তাকে আশ্বস্ত করে বললাম, ঠিক আছে শাশুড়িমা, আপনি চিন্তা করবেন না, আমি বাবার সাথে চলে যাব। আমি দ্রুত সিদ্ধান্ত নিলাম এবং ভাবতে লাগলাম যে গ্রামের বাড়িতে যাব আমার জন্য একটি নতুন অভিজ্ঞতা হতে পারে। আসলে অনেক দিন ধরেই আমি বাড়ি আর অফিসের কাজের মধ্যে আটকে ছিলাম, তাই একটা বিরতির প্রয়োজন অনুভব করছিলাম। শাশুড়ি মা ঠিকই বলেছিলেন, গ্রামের বাড়িটা বেশ সুন্দর এবং সুন্দর ছিল। হয়তো এই পরিবর্তন আমার জন্য একটু নতুনত্ব নিয়ে আসবে। তো বন্ধুরা, এবার আমি আপনাদের আমার শ্বশুরের ব্যাপারে বলি, মানে আমার শ্বশুরমশাইয়ের ব্যাপারে। আমার শ্বশুরমশাইয়ের বয়স প্রায় 65 বছর হবে, কিন্তু তিনি এই বয়সেও বেশ শক্ত, সমর্থ এবং পরিশ্রমী। আমাদের ব্যবসার শুরু থেকে ভালোই চলছে, তাই আমাদের পরিবারে কোনো কিছুরই অভাব নেই। আমাদের বাড়িতে গাড়ি, চাকর বাকর এবং বড় একটা গ্রামের বাড়ির সবই আছে। আমার একটা মেয়ে আছে, তবে সেই টেস্টের পদ্ধতির মাধ্যমে জন্মেছে। হ্যাঁ, আমার মেয়ে আমার স্বামীর মাধ্যমে জন্মায়নি, কারণ আমার স্বামীর সেই ক্ষমতা নেই। এই সত্যটিকে বল আমি এবং আমার শ্বশুরমশাই জানেন, বাড়ির অন্য কেউ, এমনকি আমার শাশুড়ি মা ও এ ব্যাপারে কিছু জানেন না। যখন শাশুড়ি মা আমাকে গ্রামের বাড়িতে যেতে বলেছিলেন, আমি ভেতর থেকে একটু খুশি হয়েছিলাম। আমি পরের দিন গ্রামের বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করলাম। এরপর আমি আমার শ্বশুরমশাই ঘরে গেলাম। আমাদের বাড়িতে সবসময় একটি নিয়ম ছিল যে মহিলারা বাড়ির ভেতর মাথায় শাড়ির আঁচল রাখবে। আমাদের বাড়ির নিয়ম ছিল যে কোনো পুরুষের সামনে মাথার আঁচল ছাড়া থাকা ঠিক নয়।
হ্যাঁ, আমি নিজেকে এক সংস্কারী বোমা হিসাবে গর্ব করি। আমি যখন আমার শ্বশুরমশাই ঘরে প্রবেশ করলাম, কিন্তু দেখলাম তিনি তখন বই পড়ছেন। আমি বললাম, বাবা, বইটা বেশিক্ষণ পড়বেন না। কাল আমাদের খুব সকালে গ্রামের বাড়ি রওনা দিতে হবে। আপনি তো নিজে আমাকে বলেছিলেন আমার শ্বশুরমশাই ব্যাগে কিছু প্রয়োজনীয় জিনিস রেখেছিলাম। তবে যখন লক্ষ্য করলাম তার মনোযোগ অন্য কোথাও ছিল। তিনি বইয়ের দিকে না তাকিয়ে অন্য দিকে দেখছিলেন। একটা বিষয় বলা হয়নি, আমার নাম শ্রেয়া। আমি একজন সাধারণ কিন্তু আত্মবিশ্বাসী নারী যে একটি সুশীল পরিবার থেকে এসেছে। আমার বয়স 25 বছর, উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি, এবং আমি একটু স্বাস্থ্যবান। আমার গায়ের রং ফর্সা। আমি একজন সাধারণ মেয়ে যে পরিবার ও সমাজের নিয়মের মধ্যে জীবনযাপন করেছি। কিন্তু এবার গল্পে কিছু একটা আলাদা ঘটছে। এমন কিছু যা আমার জীবনে এক নতুন নোট নিয়ে এসেছে, যা আমি কখনো স্বপ্নেও ভাবতে পারিনি। আমরা দুপুরের পরে একটু দেরিতে রওনা হলাম। আমরা গাড়িতে যাচ্ছিলাম, আর আমার শ্বশুরমশাই গাড়ি চালাচ্ছিলেন। ট্রাফিকের কারণে আমরা সন্ধে 6টার দিকে গ্রামে পৌঁছলাম। সেখানে আমাদের একটি ছোট সুন্দর বাড়ি আছে, যা একটি ছোট পাহাড়ের উপরে অবস্থিত। যদিও পাহাড়ে অবস্থিত, গাড়ির সহজে সেখানে যেতে পারে। বাড়িটি একতলা, চারপাশে সুন্দর পাহাড়ি ঠান্ডা বাতাস বইছিল। আমাদের কিছু আত্মীয় সেখানে ছিল, তাই তারা আমাদের রাতের খাবারের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। সেখানে আমাদের বাড়ির দেখাশোনা করার জন্য সজীব নামের একজন কর্মচারীও ছিল। কিন্তু তার বাড়ির কোনো একজনের শরীর খারাপ হয়। সে পরদিন সকালে বাড়ি ফিরতে চাইছিল, আর শ্বশুরমশাই তাকে গ্রামের বাড়িতে যাওয়ার অনুমতি দিয়েছিলেন। বাইরে তখন বৃষ্টি হচ্ছিল, আর আমরা আত্মীয়ের বাড়িতে রাতের খাবার খেতে লাগলাম। আমরা খাওয়া দাওয়া সব আয়োজন সেখানেই করেছিলাম। কিছুক্ষণের মধ্যেই আমার বর শাশুড়ি মা এলেন, এবং আমাদের মধ্যে কিছু পারিবারিক আলোচনা হলো, যা সাধারণত পরিবারেই হয়ে থাকে। সেই রাতে বর শাশুড়ি মা আমাদের বাড়িতে থেকেছিলেন। আমার শ্বশুরমশাই এবং বর শাশুড়ি মা স্বামী একসাথে বসে তাদের বাড়িতে দিক করছিলেন। সোমবার এভাবেই শেষ হল। পরের দিন মঙ্গলবার শ্বশুরমশাই তার কাজে বেরিয়ে গেলেন, আর আমি বর শাশুড়ি মায়ের সাথে ছিলাম। সেই রাতে আমরা বর শাশুড়ি মায়ের বাড়িতে রাতে খাবার খেলাম, এবং আমার শ্বশুরমশাই আবারও বর শাশুড়ি মা স্বামীর সাথে বসে ড্রিঙ্ক করছিলেন। আমার শ্বশুরমশাইও করেন, তবে তিনি আমার স্বামীর মতো অতিরিক্ত পান করেন না। কিছুক্ষণ পর শ্বশুর মশাই বললেন, বোমা, আমি বাংলোর দিকে যাচ্ছি। বর শাশুড়ি মা বললেন, আপনি যান, আমাদের আরও কিছু কথা আছে। কিছু সময় পরে আমি বর শাশুড়ি মায়ের বাড়ি থেকে বেরিয়ে এলাম। তখন বাইরে প্রবল বৃষ্টি হচ্ছিল, তাই বর শাশুড়ি মা আমাকে একটি ছাতা দিলেন, এবং আমি বাড়ি ফিরে এলাম। বাড়িতে এসে দেখলাম শ্বশুরমশাই টিভি দেখছেন। আমি বাড়িতে পৌঁছানোর সময় বৃষ্টি এবং বাতাসের কারণে পুরোপুরি ভিজে গিয়েছিলাম। আমাদের বাড়ি ছিল বেশ বড় একটি বাংলো, কিন্তু আমি সেটিকে বাড়ি বলতে বেশি ভালোবাসতাম। নিচে ছিল একটি বড় হল রুম, এবং পরে কয়েকটি ঘর। ছাতাটি ছিল ছোট। যখন বৃষ্টিতে ভিজে আমি ঘরে ঢুকলাম, তখন অনুভব করলাম আমার শাড়িটি পুরোপুরি ভিজে গেছে। আমার খোলা চুল কাঁধের উপর নেমে এসেছিল, আর সেগুলোতে এখনও বৃষ্টির জল ঝরছিল। ঠান্ডা বাতাসের জন্য হালকা শীত লাগছিল। বৃষ্টিতে ভেজার অনুভূতি একেবারেই আলাদা ছিল। ঘরের ভিতরে মোমবাতির হালকা আলো এবং বাইরের প্রবল বৃষ্টির শব্দ পরিবেশটিকে আরও বিশেষ করে তুলেছিল। আমি আমার শাড়ির আঁচল ঠিক করতে করতে শ্বশুরমশাইকে বললাম, বাবা, জানালা এবং দরজা বন্ধ করে দিন, না হলে জল ভিতরে চলে আসবে। আমার কথা শুনে তিনি সাথে সাথে জানালাগুলি বন্ধ করে দিলেন। তবে কিছুক্ষণ ধরে তার দৃষ্টি আমার দিকে স্থির ছিল। তিনি আমার দিকে তাকিয়েছিলেন। আমি সম্পূর্ণ ভিজে গিয়েছে কি না তার সেই নজর আমার একটু অস্বস্তি লাগল। আমি সেটাকে উপেক্ষা করে বললাম, বাবা, মোমবাতি নিয়ে উপরের ঘরে চলুন। কিছুক্ষণ পরে শ্বশুরমশাই তার দৃষ্টি সরিয়ে নিলেন, এবং সম্মতি জানিয়ে বললেন, ঠিক আছে বোমা, চল উপরের ঘরে যাই। আমি এবং শ্বশুরমশাই উপরের ঘরে চলে গেলাম। এরপর আমি বাথরুমে ঢুকে বললাম, তা বুঝি এখানে এতগুলো পানির ট্যাঙ্ক কেন খোলা আছে? আপনি একটু দেখুন এবং এগুলো বন্ধ করে দিন, না হলে এভাবে পানিগুলো অপচয় হচ্ছে। শ্বশুর মশাই বাথরুমে এলেন এবং ক্যাম্পগুলো বন্ধ করতে শুরু করলেন। দেখলাম শ্বশুরমশাই নির্ভয়ে আমার দিকে তাকিয়ে আছেন, যেন ভয়ে আছেন। আমি কিছু বলি কিনা বৃষ্টির জন্য আমার শাড়ি পুরোপুরি ভিজে গিয়েছিল, আর তিনি আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিলেন। একদিন এরকমই হয়েছিল। আমার শ্বশুরমশাই প্রায় বন্ধুদের সাথে বাইরে ঘুরতে যেতেন।
একদিন সকালে আমি দোকানে গিয়েছিলাম, তখনও বৃষ্টি হচ্ছিল। আমি যথারীতি মাথায় শাড়ির আঁচল নিয়ে বেরিয়েছিলাম। আমি খুবই পরম্পরাগত মানসিকতার বড় ছাতা নিয়ে দেখলাম শ্বশুর পাশেই রাস্তার পাশে দাঁড়িয়েছেন। আমি ছাত্রী তার দিকে বাড়িয়ে দিলাম, কিন্তু দেখলাম তিনি আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। তার চোখ যেন আমার দিক থেকে সরতেই চাইছিল না। মনে হচ্ছিল আমাকে তিনি কিছু বলতে চান। বাড়ি ফিরে এসে আয়নায় তাকিয়ে দেখি যা আমার চেহারা আলাদা, একটা সৌন্দর্য এনে দিয়েছে। এরপর আমি কিছু দরকারি জিনিস নিয়ে ঘরের কাজ করতে শুরু করলাম। আমি কাজ করতে করতে ভাবছিলাম এটা বেশ মজার বিষয় যে এমন একটা পরিস্থিতিতে নিজেকে খুঁজে পাচ্ছি। তাই ইচ্ছে করে শ্বশুরমশাই সামনে দিয়ে আসা যাওয়া করছিলাম, আর আমি আমার উপস্থিতি তার নজরে আনতে চেষ্টা করতাম। শ্বশুরমশাইও মাঝে মাঝে তাকিয়ে দেখতেন, আর কিছুটা হাসি মুখে তার অভিব্যক্তি লক্ষ্য করতাম। আবার কিছুক্ষণ পর শ্বশুরমশাই ঘরে ফিরে এলেন। সেখানে আমি শাড়ি বদলাতে গেলাম। শ্বশুরমশাই তখন বারান্দায় বসে বিশ্রাম নিচ্ছিলেন। দরজা সামান্য খোলা রেখেছিলাম কারণ ঘরে একটু বাতাস আসার দরকার ছিল। শ্বশুরমশাইও বাইরে বসেছিলেন, তবে তার উপস্থিতি তেমন গুরুত্ব দিচ্ছিলাম। আমার শাড়ি বদলানোর সময় আমি পুরোপুরি নিজের কাজে মনোযোগ দিচ্ছিলাম, যদিও ঘরের পরিবেশে একটা অন্যরকম মৃদু অস্বস্তি টের পাচ্ছিলাম, কিন্তু এটিকে খুব সাধারণভাবে নিলাম এবং আমি কাজ চালিয়ে গেলাম। আমি লক্ষ্য করেছিলাম শ্বশুর আব্বা তখন বারান্দায় বসে বিশ্রাম নিচ্ছিলেন। আমি বুঝতে পারছিলাম যে তিনি আমার কিছু কাজ খেয়াল করছিলেন। তিনি এটা কিছুটা ঠিক করেছিলেন। ঘরটি কিছুটা অন্ধকার ছিল, তবে মোমবাতির নরম আলো ঘরের পরিবেশকে একটু আলাদা করে তুলেছিল। আমার শ্বশুরের মধ্যে বেশ কিছুটা দূরত্ব ছিল। তিনি সোফায় বসে বাইরে তাকিয়েছিলেন এবং আমি আমার কাজ নিয়ে ব্যস্ত ছিলাম, যা বেশ শক্ত হওয়ায় খুলতে কিছুটা সময় লাগছিল। অবশেষে অনেক চেষ্টা করে বোতামটা খুলতে পেরেছি। শ্বশুর আব্বা যখন ধুতিটা একটু ঠিক করছিলেন এবং তার সামান্য নড়াচড়া ঘরের অন্ধকারের মধ্যেও আমি দেখতে পাচ্ছিলাম। হয়তো তিনি তখন চারপাশের সব কিছু ভালোভাবে লক্ষ্য করতে পারছিলেন, কারণ রাত তখন প্রায় 1টা। আমি শ্বশুর আবার দিকে একটু বেশি ঘুরে গিয়েছিলাম। আমার চুরির শব্দ ঘরে প্রতিধ্বনিত হচ্ছিল। শাড়ি পাল্টাতে পাল্টাতে আমি বললাম, বাবা, আজ আপনার দিন কেমন কাটল? আজ তো অনেক কাজের মধ্যে ছিলেন, মনে হয় ক্লান্ত হয়ে পড়েছেন। শ্বশুর আব্বাই দুটির কিছুটা ঠিকঠাক করতে করতে বললেন, হ্যাঁ বোমা, আজ কাজ অনেক ছিল, কিন্তু আমি ক্লান্ত নই। এই গ্রামের বাতাসে যেন প্রাণ ভরে দেওয়া যায়। আমি ইতিমধ্যেই আমার শাড়ি পরেছিলাম এবং এরপর ধীরে ধীরে বাকি জামা গুছিয়ে নিচ্ছিলাম। সেই সময় আমি শ্বশুর আব্বার সঙ্গে কথোপকথন চালিয়ে যাচ্ছিলাম। ঘরে বিদ্যুৎ ছিল না, তাই আমি একটা মোমবাতি জ্বালিয়েছিলাম, যার আলোতে শ্বশুর আবার মুখটা ঠিকভাবে দেখা যাচ্ছিল না। আমি শ্বশুর আব্বাকে বললাম, আব্বা, মা আর কাকে নিয়ে খুব চিন্তায় আছি। শ্বশুর আব্বা বললেন, বোমা, তোমার চিন্তা করার কিছু নেই। আমি বললাম, বাবুজি, গত রাতের মতো আজও বারান্দায় শুতে যাবেন না। বাইরে আজ অনেক বাতাস আর ঠান্ডা। আমাদের বিছানাটা বড়, আমার সঙ্গে বিছানাতেই শুয়ে পড়বেন। আমার কথা শুনে তিনি চুপ থাকলেন, কিছু বললেন না। তারপর হালকা হাসি দিয়ে শ্বশুর আব্বাকে জিজ্ঞেস করলাম, শ্বশুর আব্বা, আমার শাড়ি কেমন লাগছে? বাবা বললেন, একটু অবাক হয়ে তাকালেন। আমি আবার বললাম, বাবা, নতুন শাড়িতে কেমন লাগছে? এরপর আমি বারান্দার দিকে হাঁটতে শুরু করলাম। বাবা তখনও বসেছিলেন আমার দিকে তাকিয়ে। আমি বললাম, বাবা যে, আপনি বারান্দায় আসুন, একটু গ্রামের বাতাস খেতে ভালো লাগবে। শ্বশুরমশাই কিছুক্ষণ পর বারান্দায় এলেন। আমি তাকে আবার জিজ্ঞেস করলাম, বাবুজি, বলুন তো আমাকে শাড়িতে কেমন লাগছে? আমি যখন মাথায় পোল দিয়ে দাঁড়িয়েছিলাম, শ্বশুর আব্বা বললেন, হ্যাঁ বোমা, তোমাকে অনেক সুন্দর লাগছে শাড়িতে। এরপর বললাম, আপনার সঙ্গে একটা কথা বলার আছে। শ্বশুর আব্বা বললেন, হ্যাঁ বোমা, কি কথা? আমি বললাম, বাবুজি, আপনার মনে আছে যখন আপনার বন্ধু বা আমার স্বামীর বন্ধুরা আসে, আমি আপনাকে বলি তাদের জন্য জানিয়ে যান? বাবুজি বললেন, হ্যাঁ বোমা, মনে আছে। আমি বললাম, তারা আমায় এক বিশেষ দৃষ্টিতে দেখে, কিন্তু এতে আমার অনেক অস্বস্তি লাগত। বাবা একটু চিন্তিত হয়ে বললেন, বোমা, এইভাবে ভাবার কোনো দরকার নেই। আমি হালকা হেসে বললাম, বাবুজি, এই বিশ্বাসটা আমাদের মধ্যে থাকুক। আমি জানি আপনি আমাকে কেমন ভাবে দেখেন, এতে আমার কোনো আপত্তি নেই। আপনার দৃষ্টিভঙ্গি আমার ভাল লাগে। আপনি অনেক ভালো মনের মানুষ।
কিছুক্ষণ চুপ থেকে শ্বশুরমশাই বললেন, বৌমা তুমি কি খুশি? আমি হেসে বললাম, বাবা এবার আসল কথায় আসি। শ্বশুর আব্বা বললেন, হ্যাঁ বৌমা, কি কথা, সংকোচ করো না, বলো। আমি বললাম, বাবুজি আপনি কি মনে করেন আমি সত্যিই খুশি? হ্যাঁ, আমরা ধনী, আমাদের সব কিছু আছে, গাড়ি বাড়ি টাকা, কিন্তু এর পরেও কি আমি খুশি? বাবুজি বললেন, বোমা তোমাকে খুশি দেখতে আমার ভালো লাগে, কিন্তু তুমি খুশি নও কেন বলো? আমি একটু চুপ থেকে বললাম, শ্বশুর আব্বা আপনার ছেলে। শ্বশুরমশাই প্রশ্ন করলেন, আমার ছেলের কি সমস্যা আছে বলো? আমি গভীর শ্বাস নিয়ে বললাম, শ্বশুর আব্বা আপনি কি মনে করেন শুধু অর্থ সম্পত্তি থাকলে সুখ পাওয়া যায়? আসক্ত স্বামীকে নিয়ে সুখী হওয়া? আমি একটু দ্বিধা করে বললাম,